2026-এর তুমি যদি ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনা নিয়ে আজকে হাজির হয়ে গেছি, যেটা কিন্তু তোমাকে মনোযোগ সহকারে শুনতেই হবে। তার কারণ আজকের এই উপস্থাপনায় আলোচনা করতে চলেছি তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে যে ছবি আঁকতে হয়, চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে হয়, তারই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। খুব সহজে যাতে তুমি এই নম্বরটা তুলতে পারো এবং সম্পূর্ণ নম্বর কিভাবে তুলতে পারো তার টিপসও কিন্তু উপস্থাপনায় থাকছে। সম্পূর্ণ নম্বর পেতে তোমাকে এই উপস্থাপনাটা অবশ্যই সাহায্য করবে, তাই অবশ্যই ভালো করে দেখে নাও, বুঝে নাও, প্রয়োজনে নোট ডাউন করে নাও কোন কোন চিত্র তোমাকে এই 2026-এর মাধ্যমিকের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য অবশ্যই এখন থেকে তোমাকে প্র্যাকটিস শুরু করে দিতে হবে। টেস্ট এবং ফাইনাল উভয়ের কথা মাথায় রেখেই কিন্তু আজকে এই সাজেশনটা তোমাদের দিতে চলেছি। যে কয়েকটা ছবির কথা বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। টেস্টের পরে হয়তো সংখ্যাটা একটু কমে যাবে, তবে এখন তোমাদেরকে যে কয়েকটা কথা বলবো এগুলোর কোনোটাই কিন্তু বাদ দিলে চলবে না। যদি তুমি এই জায়গা থেকে সম্পূর্ণ নম্বর পেতে চাও তাহলে অবশ্যই এখন থেকে এই ছবিগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করো। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই যে কোন কোন ছবি তোমাদেরকে করতে হচ্ছে এবারে। তবে তার আগে একটু তোমাদের বলে দিই যে তোমাদের এই যে জীবন বিজ্ঞান প্রশ্নের যে ধরন, সেই প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের বিভাগ ঘতে থাকে 5 নম্বরের প্রশ্ন। সেখানে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হয়, এই হিসাবে মোট 30 নম্বর থাকে। আর এই 6টা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, প্রশ্ন থাকবে 12টা। তবে কিরকম, পরপর 12টা প্রশ্ন রয়েছে, সেখান থেকে যে কোনো তুমি 6টা করে ফেললে এইরকম কিন্তু নয়। ধরো 4-এর দাগে রয়েছে, 4-এর দাগে কিরকম নাম্বারিং থাকবে, 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, এইরকম কিন্তু 6 পর্যন্তই তোমার পয়েন্টিং করা থাকলো। প্রত্যেকটা দাগ নম্বরে একটা করে অথবা থাকবে, মানে 4.1-এ তোমার 2টো প্রশ্ন থাকবে, এটা অথবা এটা, সেখান থেকে তোমাকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। আবার 4.2-তেও এরকমই থাকবে। এবার 4.2-এর হয়তো তোমার 2টোই জানা, কিন্তু 4.1-এর একটাও জানা নয়, তার মানে তুমি 4.2-এর 2টোই যদি করে দাও সেখানে কিন্তু কাউন্টিং হলো না। তোমাকে প্রত্যেকটা দাগ নম্বরের একটা করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে মোট 6টা প্রশ্ন অ্যাটেন্ড করবে এবং সেখানে রয়েছে 30 নম্বর। আর যেটার ওপরে আজকে তোমাদের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি, চিত্র অঙ্কন, সেটা তোমাদের কোথায় থাকে, এই বিভাগ ঘয়ের 4.1 এই দাগ নম্বরে থাকে চিত্র অঙ্কন করে চিহ্নিতকরণ। আর একটু আগেই তোমাদের বললাম যে প্রত্যেকটা দাগ নম্বরে অথবা হিসাবে প্রশ্ন থাকে, মানে মোট 2টো প্রশ্ন থাকবে, করতে হবে একটা। তাহলে তোমার এই 4.1 দাগেও কিন্তু 2টো প্রশ্ন থাকবে, তার মানে 2টো ছবি থাকবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে। আর তাহলেই তুমি কিন্তু 5 নম্বর পেয়ে যাচ্ছ। ভালো করে বুঝে দেখো, একটা 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখে তুমি 5-এ 5 কিন্তু নাও পেতে পারো, সেখানে তোমার নাম্বার কেটে নেওয়া হতে পারে যথাযথ উত্তর না হওয়ার জন্য। কিন্তু শুধুমাত্র একটা ছবি এঁকে আর মাত্র 4টে অংশ চিহ্নিত করে তুমি পুরো নম্বরটা পেয়ে যেতে পারো। তাহলে তোমার কি মনে হচ্ছে না যে এই অংশটার উপর অবশ্যই জোর দেওয়া উচিত? এই যে চিত্র অঙ্কনটা তোমাদের করতে বলা হয়, সেখানে যে 5 নম্বর থাকে তার ডিভিশনটা থাকে এইরকম 3+2। তুমি ছবিটা যেটা আঁকবে তার জন্য থাকে 3 নম্বর, আর যে 4টে অংশ চিহ্নিত করবে তার প্রত্যেকটা হাফ হাফ করে মোট 2, এই মিলিয়ে হচ্ছে 5 নম্বর। তাহলে একটা ছবি তুমি এঁকে দিলে আর সেখানে 4টে অংশ চিহ্নিত করে দিলে, ব্যাস এখানেই কিন্তু তুমি সম্পূর্ণ 5 নম্বর পেয়ে যাবে। এইবার এখানেও নাম্বার কাটার জায়গা কি থাকে? থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে। কি কি ক্ষেত্রে থাকে সেটা বলে দিচ্ছি। আর সেই জায়গাগুলোই, সেই ভুলটা যাতে তোমার না হয় সেটা শুধরে নেওয়ার দায়িত্বটা অবশ্যই তোমার নিজের। প্রথমত ছবিটা তোমাকে খুব পরিচ্ছন্নভাবে আঁকতে হবে। দ্বিতীয়ত তোমাকে যে যে অংশগুলো চিহ্নিতকরণ করতে বলেছে সেইগুলো স্পষ্টভাবে চিহ্নিতকরণ করতে হবে এবং তোমার লেখাটা খুব সুন্দর, একেবারে মানে খুব বর্ণময় হতে হবে, খুব সুন্দর আর্টিস্টিক হতে হবে। এটা না হলেও লেখাটা যেন পরিষ্কার বোঝা যায়। অবশ্যই পেন্সিলে ছবিটা আঁকবে, চিহ্নিতকরণও পেন্সিলে করবে, কিন্তু পরিষ্কার যেন লেখাটা হয়, এই হচ্ছে ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে ছবি আঁকার পরে যদি তুমি সেটাকে চারপাশ থেকে বক্স করে ঘিরে দাও, দেখবে সেই ছবির সৌন্দর্যটা আরো বেড়ে যায়। তাই সেটাও কিন্তু অবশ্যই করে দেবে। আর যদি তুমি এখন থেকে এটা প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমার সময়ের অভাব একেবারেই হবে না। এইবার আসি যে কোন ছবিগুলো তোমাদেরকে করতে হবে। একেবারে প্রথমেই তোমাদেরকে যে ছবিটার কথা বলছি সেটা হচ্ছে একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন। তোমাকে প্রশ্নে হয়তো বলে দিল একটি আদর্শ নিউরন বা স্নায়ুকোষও বলতে পারে, চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
এবার সেখানে 4টে অংশ চিহ্নিতকরণ করতে বলবে, তোমাকে সেই 4টে চিহ্নিতকরণ করে দিতে হবে নিউরনের ছবিটা আঁকার পরে, তাহলেই কিন্তু তুমি এখান থেকে 5 নম্বর পেয়ে যাবে। আর এই যে চিত্রটার কথা বললাম এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, চাইলে তোমরা এখানে 5 স্টার দিয়ে রাখতে পারো। অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, এটা কিন্তু তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই। যে কতগুলো চিহ্নিতকরণের কথা বলছি, যে কয়েকটা চিত্রের কথা বলছি, অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করো, না হলে এই শুনছো কিছু সময় পরে ভুলে যাবে। আর অবশ্যই এগুলো এখন থেকেই সময় ধরে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ দেখো তোমাদের এই যে 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের রেজাল্ট সবে সবে বেরিয়েছে, গত 2রা মে রেজাল্ট বেরিয়েছে। এই 2রা মে রেজাল্ট আউটের পরেই 6 মে নোটিফিকেশন জারি করে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের রুটিন কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, 2026-এর 2 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আর তোমাদের এই জীবন বিজ্ঞানের পরীক্ষা রয়েছে 11 ফেব্রুয়ারি। তো সময়টা এখনো যথেষ্ট রয়েছে। এই সময়টাকে যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও, কোন কোন জায়গায় তোমাকে এফোর্টটা দিতে হবে সেটা যদি তুমি এখন থেকে বুঝে যাও, তাহলেই কিন্তু তুমি একটা খুব ভালো স্কোর অবশ্যই করতে পারবে। তুমি 80 থেকে 90% আপ মার্কস অবশ্যই পেতে পারবে যদি এখন থেকে সময়টাকে কাজে লাগাও। তাই একেবারেই অবহেলা নয়, যে যে ছবিগুলোর কথা বলছি অবশ্যই সময় ধরে এখন থেকে অভ্যেস করতে থাকো। আমি এখানে মোট 4টে ছবির কথা বলবো। এই 4টে ছবি তুমি এতদিনও কমপ্লিট করতে পারবে না এমন তো হতে পারে না, তাই অবশ্যই প্রত্যেকটা ছবিকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। এইবার যে বললাম চিহ্নিতকরণ তোমাকে 4টে করে করতে দেওয়া হবে, কোন 4টে সেটা কিন্তু এর মধ্যেই বলছি না। তোমাদের পরীক্ষা আরো যত এগিয়ে আসবে, টেস্ট হয়ে যাওয়ার পরে সংখ্যাটা আরো কমিয়ে দিব, সেখানে 4টে বা 5টা চিহ্নিতকরণ কোনগুলো কোনগুলো করতে হবে সেইগুলোও বলে দেবো। এখন তোমরা পুরো ছবিটাই প্র্যাকটিস করো, যতগুলো চিহ্নিতকরণ আছে তোমাদের বইতে সমস্তগুলোই প্র্যাকটিস করো। নেক্সট যে ইম্পর্টেন্ট ছবিটা তোমাদেরকে করতে হবে প্র্যাকটিস, সেটা বলার আগে বলি এই যে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভিডিওটা, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও যদি তোমরা আরো পেতে চাও, এরকম সাজেশন যদি আরো পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। কারণ তোমাদের জন্য প্রতিনিয়তই কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসতে থাকবো। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করতে হবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারে। নেক্সট যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ। এই ছবিটাও প্র্যাকটিস করো, এটাও কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। 2025-এ যে ছবিটা এসে গেছে সেটা একটু বলে দিই। একটা ছবি এসেছিল মানুষের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটাও কিন্তু এই চ্যানেল থেকে অর্থাৎ এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে গত বছরের সাজেশনে বলা ছিল, সেখানেও হাতে গোনা 2 বা 3টে সাজেশন হিসেবে দেওয়া ছিল ছবির জন্য, এবং সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। সুতরাং তোমাদের জন্য এবারে যেগুলোর কথা বলছি ধরে রাখতে পারো, এর মধ্যে থেকেই তোমার প্রশ্নে এসেই গেছে। আরো একটা যেটা 2025-এ পড়েছিল সেটা হচ্ছে প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার বিজ্ঞানসম্মত চিহ্নিত চিত্র অঙ্কন। যেহেতু এই দুটো ছবি পড়ে গেছে 2025-এ, তাই এই দুটো ছবি তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ততটাও নয়, মানে তারা তাদের গুরুত্ব হারিয়েছে। আদর্শ নিউরন খুব ভালো করে অভ্যেস করছো, প্রতিবর্ত চাপ খুব ভালো করে অভ্যেস করছো। তারই সঙ্গে সঙ্গে নেক্সট যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। এই ছবিটা তোমাকে আঁকতে হবে, তার সঙ্গে সঙ্গে চিহ্নিতকরণটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকেও তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। নেক্সট এবং লাস্ট যে ছবিটা তোমাদের জন্য বলবো সেটা বলার আগে বলি, আজকের এই উপস্থাপনার বিষয়ে যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে তাহলে তুমি সেটা কমেন্টে জানাতে পারো। যদি তোমার আলাদা করে কোনো মন্তব্য থেকে থাকে সেটাও তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। শেষ যে চিহ্নিত চিত্রটার কথা বলবো সেটা হচ্ছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করো।